5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আবারও নতুন করে আলোচনায় জামায়াত আওয়ামী লীগ সমঝোতা। বলা হয়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যাদের সাথে একসময় চরম শত্রুতা ছিল, সময়ের প্রয়োজনে তাদের সাথেই হতে পারে চরম বন্ধুত্ব। এবার সেই ঘটনাই হয়েছে। জামায়াত আগামী নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যেতে চায়। পরিস্থিতি তাদের অনুকূলে। সরকারে তাদের প্রতিনিধি আছে। সারা দেশে তাদের দল সংগঠিত। দেশের বাইরে প্রভাবশালী মহলের একটি অংশ চায় জামায়াত ক্ষমতায় আসুক। জামায়াতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। কথাটি বলেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার কথা বলার কারণ ছিল 1986 সালের নির্বাচন। এরশাদ সরকারের আমলে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং বাম দলগুলো নির্বাচন বর্জন করলেও সেই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ এবং জামায়াত। শুধু অংশগ্রহণ নয়, সেই নির্বাচনে জামায়াতের সাথে আসন সমঝোতাও করে আওয়ামী লীগ। 42 আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। এর মধ্যে কয়েকটি আসনে নির্বাচন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোটের প্রার্থীরা। আবার প্রার্থী দিয়েও প্রচারণায় ছাড় দেয়। 1986 সালেই আওয়ামী লীগ এবং জামায়াতের মধ্যে এই সমঝোতার খবর জানত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। আওয়ামী লীগ এবং জামায়াতের এই ঐক্য বজায় থাকে 1991 নির্বাচনের পরেও। সে সময় বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে যোগ দেয় জামায়াতও। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াতের সাথে যুগপৎ আন্দোলন করে আওয়ামী লীগ। কিন্তু 1996 সালের নির্বাচনে বিএনপি বা আওয়ামী লীগ কারো সাথেই জামায়াতের সমঝোতা হয়নি। এককভাবে নির্বাচন করে জামায়াত এবং 8.61% ভোট পায়, যা 1991 প্রাপ্ত ভোটের চেয়ে দ্বিগুণ। কিন্তু আসন কমে আসে মাত্র 3টিতে। পরবর্তীতে 2001 সালের নির্বাচনে আবারও বিএনপির সঙ্গে জোট করে। ভোট 4.28% হলেও আসন পায় 17টি। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পায়। বিএনপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির যত অভিযোগ ওঠে তার অংশীদার জামায়াতও। জামায়াতের আমির মতিউর রহমান শিল্পমন্ত্রী থাকার সময়ে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি শিল্প কারখানাগুলো বন্ধ করে দেন, যার মধ্যে রয়েছে খুলনা নিউজ প্রিন্ট মিলস, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স সহ অনেক প্রতিষ্ঠান। তাছাড়া গ্যাটকো দুর্নীতি মামলা, 10 ট্রাক অস্ত্র মামলা সহ অসংখ্য মামলার আসামি ছিলেন নিজামী। 2008 সালে বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করে সবচেয়ে খারাপ ফল হয় জামায়াতের। মাত্র 2টি আসনে জয় পায় তারা। ভোট পায় 4.7%। এটি দলীয়ভাবে জামায়াতের সর্বশেষ নির্বাচন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। 2010 সালে শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচার। এখানেই শুরু হয় আওয়ামী লীগ জামায়াত সমঝোতার নতুন অধ্যায়। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় আওয়ামী লীগ। বিএনপি স্পষ্ট ঘোষণা করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাবে না তারা। এ অবস্থায় জামায়াতের সাথে সমঝোতার চেষ্টা করে আওয়ামী লীগ। সমঝোতার অংশ হিসেবে যুদ্ধাপরাধের বিচার থেকে জামায়াত নেতাদের লঘু শাস্তি দেওয়ার ব্যাপারে মতৈক্য হয়। 5 ফেব্রুয়ারি 2012 যুদ্ধাপরাধের বিচারে প্রথম কোনো জামায়াত নেতার রায় হয়। সেই রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর তিনি আদালত প্রাঙ্গণেই হাসি মুখে বিজয়ের ভি চিহ্ন দেখান। জনগণের কাছে পরিষ্কার হয়ে যায় জামায়াতের সাথে তলে তলে সমঝোতা করেছে আওয়ামী লীগ। তরুণ সমাজ বিক্ষোভ প্রকাশ করে, যার পরিণতিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ। সারা দেশে গণজাগরণ মঞ্চের জোয়ার দেখে জামায়াতের সাথে ঐক্য ভেঙে দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে জামায়াতের সমঝোতার দীর্ঘ সম্পর্ক শেষ হয়ে যায়। একে একে জামায়াতের বেশ কয়েকজন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এমনকি জামায়াতের নিবন্ধন বাতিল এবং সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। জামায়াতও চায় যে কোনোভাবেই হোক ক্ষমতায় যেতে, কারণ 16 বছরের নির্যাতনের পর আবার বিরোধী দলে গেলে আবারও চাপের মধ্যে পড়বে। পুরনো মামলা তো আছেই, নতুন করেও মামলার খড়গড় নেমে আসতে পারে। আন্তর্জাতিক সমর্থনও সরে যেতে পারে। এজন্য যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে নিজেদেরকে লিবারেল দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তারা। ইসলামী শাসনের বদলে দলের নেতারা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, ভারতের সাথে সুসম্পর্ক রাখার কথা বলছেন, দলীয় মনোনয়নে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন। অবিশ্বাস্য হলেও সত্য,
প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন একজন হিন্দু নেতা। এই ভোটের রাজনীতিতেই আওয়ামী লীগের সাথে সমঝোতা করার চেষ্টা করছে জামায়াত। অনেকে বলছে সমঝোতা এরই মধ্যে হয়ে গেছে, যার প্রমাণ ডাকসু সহ সারা দেশে ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠনের একচেটিয়া জয়। ডাকসু নির্বাচনে প্রায় ৭৫% ভোট পড়েছে, এর মধ্যে অবশ্যই ছাত্রলীগের ভোট আছে। বর্তমানে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও সমর্থক শিক্ষার্থীরা আছেন, তাদের ভোট শিবিরের বাক্সে গেছে এমন কথা বলছেন অনেকেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জামায়াত শিবিরের অনেক নেতাকর্মী আওয়ামী লীগ ছাত্রলীগের ভেতরে থেকে রাজনীতি করত। শেখ হাসিনার বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক সেসব তথ্য অবশ্যই জানত। জানার পরেও জামায়াত শিবিরের অনেক নেতাকে দলের পদও দেয়া হয়েছে। ছাত্র শিবিরের নেতাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ জামায়াতকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে। এবারে আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন জেলায় দ্বিতীয় সারির নেতাদের আশ্রয় দিয়েছে জামায়াত। অনেকে জামায়াতে যোগও দিয়েছেন। টার্গেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট জামায়াতের বাক্সে আনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যারা দেশের বাইরে আছেন তারা দেশের পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছেন না। দেশের ভেতরে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদেরকে টিকে থাকতে হলে জামায়াতের সাথেই সমঝোতা করে চলতে হচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় তারা বিএনপির প্রতিহিংসার শিকার হয়েছে। নিজেদের টিকিয়ে রাখার স্বার্থেই জামায়াতের সাথে সমঝোতা করে চলতে হচ্ছে তাদেরকে। একই স্বার্থে ভোটও যদি দাঁড়িপাল্লায় দেন তাহলে নির্বাচনের ফলে জামায়াতই থাকবে সবচেয়ে এগিয়ে। অনেকেই মনে করেন তারেক রহমান দেশে ফিরলে ভোটের মাঠে বিএনপির নবজোয়ার তৈরি হবে। এটা সত্য। ফেরার পর প্রথম ২-১ সপ্তাহ তারেক রহমান মিডিয়ার অ্যাটেনশন পাবেন নিঃসন্দেহে, কিন্তু তৃণমূলে ভোটের মাঠে কতটা সুবিধা করতে পারবেন তা বলা যাচ্ছে না। লন্ডন থেকে ভার্চুয়ালি জেলা উপজেলা পর্যায়ে মিটিং করা আর মাঠে গিয়ে সভা সমাবেশ করা এক কথা নয়। বিএনপি বারবার তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির কথা বলছে। এই ঝুঁকির কারণে তার স্ত্রী জুবাইদা রহমান দেশে ফেরার পর 11 দিন হয়ে গেলেও মাত্র একদিনই জনসম্মুখে এসেছেন। অথচ নির্বাচনের মৌসুমে তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন এমনটাই আশা করা হয়েছিল। নিরাপত্তা ঝুঁকি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে নিরাপত্তার দোহাই দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। বিএনপির প্রার্থী থেকে শুরু করে স্বয়ং তারেক রহমান পর্যন্ত যে ঝুঁকির আশঙ্কা করছেন তার পেছনে পলাতক আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে সেদিক থেকেও সুবিধাজনক অবস্থানে আছে জামায়াত। আওয়ামী লীগকে আশ্রয় এবং অভয় দিয়ে নিজেদের ভোট ব্যাংক শক্তিশালী করছে তারা। এই অবস্থান থেকে আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। কিন্তু জামায়াত ক্ষমতায় আসুক কিংবা না আসুক, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জামায়াতের আশ্রয়ে টিকে থাকার সুযোগ পাচ্ছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে টিকে থাকাটাই তো আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় পাওয়া, তাই নয় কি?